যে মেয়েরা ভিকটিম কার্ড খেলে তারা না সমাজের বহু জায়গা থেকে খুব আননেসেসারি অনেক সুবিধা পায়। তৃণমূল শাসিত কোনো অঞ্চলে রেপ নিয়ে আমি প্রতিবাদ করলাম, আমাকে তৃণমূলের লোকেরা বলবে কেন বিজেপির রাজ্যে যে হয়েছিল আপনার বিজেপি শাসিত অঞ্চলে আহ, এই জায়গায় রেপ হচ্ছে। এই যে ধরো মাঝে মাঝে ক্রিটিসিজম আসে, হ্যাঁ, এটা কিভাবে তুমি ট্যাকল করো? আমি অন্যায় হতে দেখলে গাড়ি চালাচ্ছে মাঝরাতে গাড়ি থেকে নেমে লোককে মেরে দিই, এরকম হুম, আমার হুম। ট্র্যাক রেকর্ড আছে আর এই যে তুমি এত ইন্টারভিউ দাও, হ্যাঁ, সেই ইন্টারভিউ গুলোতে কতটা মিথ্যে বলতে হয়? কোনো রাজনৈতিক দল আমাকে সুবিধা দেবে না। অভিনয়ের মান কি পড়ে যাচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রি? সাধারণ সুন্দর প্রেমিক হয়েছে যা সিক্স প্যাক অ্যাব এবং তার একটা অসম্ভব ভালো একটা স্টাইলিশ বাইক আছে এবং আমরা প্রচন্ড পার্টি করে ইনস্টাগ্রামে ছবি দিই, ভালোবাসার জন্য এটা না হয়। নমস্কার, অরুণিমার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আহ আসলে কি বলুন তো, আমাদের জীবনে না অনেক মানুষের সঙ্গে পরিচিতি ঘটে সামনাসামনি, তাদের কিছু গল্প কথা আমরা জানতে পারি। আহ অনেককে আমরা বাইরে থেকে দেখি, টিভিতে দেখি, কখনো রেডিওর মাধ্যমে শুনি। তাদের গল্পগুলো জানতেও ইচ্ছে করে, আমার তো ভীষণ ইচ্ছে করে। সেরকমই একজন মানুষ, আমার খুব প্রিয় একজন অভিনেত্রী, ভীষণভাবে প্রশংসিত একজন অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রির, আজকে রয়েছেন কাঞ্চনা মৈত্র। কাঞ্চনা দি, নমস্কার। নমস্কার তোমাকে। নমস্কার। স্বাগত তোমাকে অরুণিমার আড্ডায়। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই জিজ্ঞেস করি কেমন আছো, আর অবশ্যই শুভ বিজয়া। শুভ বিজয় তোমাকেও। এই যে তুমি প্রথমেই বললে যে আমরা বেশ ভালো আছি, আমি শুনেই বেশ চমকে তাকালাম, কারণ আজকাল মানুষ ডিজিজ অফ ডিসস্যাটিসফ্যাকশনে এত ভোগে না। তুমি যে কোনো অবস্থাতে মানে প্রচুর প্রিভিলেজ মানুষকেও আমি কখনো মন খুলে বলতে শুনলাম না যে দারুণ আছি। তো এটা অনেকদিন বাদে শুনলাম, থ্যাংক ইউ ফর দ্যাট যে ভালো আছি। বলো আর কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই আজকে, মানে রিল লাইফে কাঞ্চনা দি কিরকম সেটা আমরা দেখি, কিন্তু রিয়েল লাইফে কাঞ্চনা দি কিরকম সেটা যদি আজকে আমাদের আলাপচারিতায়, গল্প কথায়, আড্ডায় যদি উঠে আসে খুব ভালো হয়। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যখন অভিনয়টাকে নিয়ে কন্টিনিউ করছো, অভিনয়টাকে তুমি থেরাপি হিসেবে দেখো নাকি একটা এক্সপোজার হিসেবে দেখো? আমার কাজের জায়গায় নিজেকে প্রুফ বারবার না করতে পারি, তাহলে অনেকে যেমন প্রুফ করতে হয় না। আমি অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখেছি। নাম করতে চাইবে কারু? না, আমি কারোর নাম করতে চাই না, এটা দর্শকরাই জানেন এবং আমার কথাটা শুনেছেন যখন তখন দর্শকরা মনে মনে নামগুলো আওড়াচ্ছেন আমি জানি, তাদেরকে প্রুফ করতে হয় না। কিন্তু আমাদের মতন অনেক অভিনেতা অভিনেত্রীকে মুখের রক্ত তুলে প্রুফ করলেও আবার তোমাকে পরের দিন প্রুফ করতে হয়। তো ইটস এ ম্যাটার অফ এক্সিস্টেন্স। তো আমার একটা টার্গেট, তুমি এটা খুব ভালো বললে, আজকে এটা ফিল করলাম, আমি এক্সিস্টেন্স থেকে নিজেকে প্যাশনের দিকে নিয়ে যেতে চাই, আর সেটা করাটা খুব টাফ। মানে সেটা একটা প্রিভিলেজ জায়গায় অ্যাজ অভিনেত্রী না থাকলে খুব টাফ। কিন্তু ঠিক আছে, এক্সিস্টেন্স আছে বলে, ওই গাস্পিংটা আছে বলে যে কোনো কাজকেই আমার শেষ কাজ মনে হয়। মনে হয় এটাকে যদি আমি প্রমাণ করতে না পারি বোধহয় আর আর আমি আমি নেই, আমি আউট। প্রত্যেক দিনই এইটা এইটা মাথার মধ্যে কাজ করে। দিস ইজ নট ইনসিকিউরিটি, এটা আমার ইনসিকিউরিটি না। এটা বলতে পারো যে এটা থেকেই তো সব পেয়েছি, সম্মান, টাকা, ভালোবাসা। আর তো কোথা থেকে পাইনি। যাদের যাদের থেকে পাওয়ার কথা ছিল একদম মাইনাসে রান করেছে তারা, মানে ঠিক সময় এসে একদম মাথাটা চেপে ডুবিয়ে দিয়েছে মানে এরকম জীবন, যেখান যেখান থেকে যে যে কোয়ার্টার গুলো থেকে পাওয়ার কথা ছিল পাইনি, এমন এমন কোয়ার্টার থেকে পেয়েছি যেখানে পাওয়ার কথাই নয়, আনএক্সপেক্টেড। সো এই এক্সিস্টেন্সটা নিয়ে আমি যে লড়াইটা করি তাতে কোনো আমার ইনসিকিউরিটি নেই, তাতে একটা মজা আছে, একটা জুয়ো খেলার মতন মজা আছে। মানে বলতে পারো আমি কোথাও গিয়ে পজিটিভ অর্থে একটু জুয়ারি টাইপের, জুয়ারি আর কি। এই এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর ইয়েস, লড়াইটা দ্যাটস তুমি দ্য বললে, দ্যাটস দ্য থিং। ইয়েস, তো সেটাতে তুমি এনজয় করো আরো ইয়েস, আরো? ইয়েস। আর সেটা তুমি দেখবে আমার অভিনয়ের মধ্যেও মাঝে মাঝে পাবে।
সেটা তো আমরা দেখি। হ্যাঁ, মানে সব ক্যারেক্টারে তো হয়তো সম্ভব নয় সেটা পোর্ট্রে করা, কারণ কিছু ক্যারেক্টার থাকে যারা খুব সিকিওর জোনের চরিত্র, প্রিভিলেজ চরিত্র, সেখানে তো আর আমি এইটা আনতে পারবো না। সব সময় সম্ভব নয়। কিন্তু যে ক্যারেক্টার্স গুলো প্রচন্ড ক্রাইসিসে ডিল করে, সেটার মধ্যে তুমি আমার এই ভালনারেবিলিটিটা দেখতে পাবে। সেটার জন্য আমাকে কোনো এফর্ট দিতে হয় না, আমি সুইচ অন সুইচ অফ করতে পারি। মানে আমার ওটা এফর্টলেস লাগে, কারণ আমি নিজের জীবনে এই ভালনারেবিলিটিটা অনেক বছর ধরে ভুগে এসছি, মানে এখনো ভুগছি আর কি। ভুগছি না, ভোগা শব্দটা খুব নেগেটিভ, মানে আমি এটা যাপন করছি বলতে পারো আর কি। মানে তখন কষ্ট পাওয়া, হতাশাগ্রস্ত যে কাঞ্চনা মৈত্র, সেইটা কি চরিত্রের মধ্যে ফুটে ওঠে? মানে তখন কি আর রিল এবং আমার একটা মজার বিষয় আছে, যে জন্য আমি নিজের ওপর আমার খুব রাগ আছে মাঝে মধ্যে। আমি না ভিকটিম কার্ড খেলতে পারি না, মানে এইটা আমার একটা রাগ, কারণ তো স্ট্রং অ্যাজ আ পার্সন। আমি না, এটা নয়, সব সময় নয় অরুণিমা, এটা আমি তোমাকে বলছি, যে মেয়েরা ভিকটিম কার্ড খেলে তারা না সমাজের বহু জায়গা থেকে খুব আননেসেসারি অনেক সুবিধা পায়। প্রিভিলেজ। হ্যাঁ, নেকা, অসহায় যত তুমি দেখাতে পারবে, যে মেয়েরা যত সারেন্ডার করতে পারবে যে আমি তো কিছুই জানি না, আমি তো খুব অসহায়, সেলফ এস্টিমটা আমার ততটা নেই, আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা ল্যাক করে, সেই জায়গাটা তুমি যদি দেখাতে পারো না, আমি দেখেছি খুব প্রিভিলেজ। আমি শুধু ইন্ডাস্ট্রি বলছি না, আমি সোসাইটি বলছি। আমি বলছি হেডস্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের যতই সামনে প্রশংসা করা হোক, যতই পডকাস্টে তাদের নামে প্রশংসা করা হোক, এন্ড অফ দ্য ডে তাদেরকে লোকে পছন্দ করে না। পছন্দ করে না বলবো না, কমফোর্টেবল নয়, এখনো কমফোর্টেবল নয় তাদের নিয়ে। কারণ বেশিরভাগই মানুষ গোলাপ ফুলই পছন্দ করে, কে আর বন জঙ্গলের ফুটে থাকা ফুলগুলো পছন্দ করে। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বললাম, বেশিরভাগই ফ্যান্সি জিনিস পছন্দ করে, মানে বাহ্যিকভাবে ফ্যান্সি জিনিস। বাট যারা পছন্দ করে ওই রনেসটাকে, যারা নিয়ে নেয়, তাদের কাছে তুমি আবার সেই অর্থে রিয়েল লাইফ হিরো আর কি। এই যে তুমি বলছিলে এক্ষুনি যে তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি নিশ্চয়ই গেছো কি? রোজই যেতে হয়, প্রায়ই যেতে হয়। কিরকম মানে কিরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে? যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে বহু মার্টিন স্করসেস আছেন, বহু পেড্রো আলমোদোভার আছেন, বহু মানে মানে কি বলবো, কান, কার্লোভেরি, এইসব ফেস্টিভ্যালে স্বর্ণপদক, গোল্ডেন বিয়ার, ডিয়ার, টাইগার এইসব পাওয়া লোকজন আছেন, যারা বেসিক্যালি যাদের অ্যাটিটিউড হচ্ছে তারা ধন্য করে দিচ্ছেন তোমার সঙ্গে কথা বলে। এবং তাদের সঙ্গে তুমি যদি সহজভাবে মিশতে যাও, একটু যদি তারা নাম করা থাকে, তারা তোমাকে জাস্ট বুঝিয়ে দেবে যে তুমি কে ভাই, তোমার সঙ্গে আমি কেন কথা বলবো। মানে বেসিক যে হিউম্যান কোয়ালিটিস গুলো আছে না, যে একটা মানুষের, ভাবো একটা সহজ কথা বলি, তুমি একটা খুব বড় বিল্ডিং এ উঠছো, অনেক ভাবো 40 তলা 50 তলা, তো সাধারণত কি হয়, লিফটে অনেকটা সময় কাটাতে হয়। বিদেশে সাধারণত এটা থাকে, বা যে কোনো জায়গায়, যে লিফটে যদি একটা অচেনা লোক ওঠে, তুমি যদি সকালে গুড মর্নিং, সেটাও একটা লিফটের লোকের মধ্যে যা ভদ্রতা আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের মধ্যে সেটাও নেই। সেটা কি শুধু ইন্ডাস্ট্রি নাকি সোসাইটি? আমি দেখো, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে 80% সময় কাটাই, সেই জন্য আমি ইন্ডাস্ট্রির কথাই বলবো। নিশ্চয়ই কর্পোরেট ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় নিশ্চয়ই এই ব্যাপারটা আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেটা আছে, অন্য জায়গায় 1 টাকার লোকেরা 1 টাকার অ্যাটিটিউড দেখায়, ইন্ডাস্ট্রিতে 50 পয়সার লোকেরা 5 লাখ টাকার অ্যাটিটিউড দেখায়। কিছু লোক, সবাই নয়, ডেফিনেটলি সবাই থাকলে তো আমি এখানে থাকতে পারতাম না, চলতে পারতাম না। যারা দেখায় না, থ্যাঙ্কফুল, মানে আমি থ্যাংক ইউ তাদের জানাতে চাই, যে তাদের জন্য আমাদের মতন কিছু লোকজন এখনো টিকে আছে। আমার তো খোলা মনে কাউকে কাজের জন্য অফার করতেও ভয় লাগে, কারণ এখানে কাজের জন্য অফার করলে তোমাকে ভীষণ ছোট ডিমিং করা হয়। মানে একটু আগেই যে কথা হচ্ছে, হ্যাঁ, মানে এখানে অ্যাটিটিউডটা, মানে আমার কাজের দরকার নেই প্লিজ, এটা একটা প্রচন্ড তোমার একটা কি বলবো, একটা প্রচন্ড গুণ, মানে এটাকে প্রচন্ড, মানে আমি সেদিন একটা কঙ্কনা সেন শর্মার একটা ইন্টারভিউ, আমার খুবই প্রিয় অভিনেত্রী উনি, আমি ওনার সঙ্গে মানে খুব লাকি, আমি ওনার সঙ্গে একটা কাজও করেছি, সজারুর কাটা, অসম্ভব ভালো কো আর্টিস্ট, মানে
অতুলনীয়, যেমন অভিনেত্রী তেমনি ভালো মানুষ, এবং এত কমফোর্টেবল করেছিলে আমাকে। এবং আমি ওনার সঙ্গে একটা বড় সিন করছি, আমার তো এমনিতেই ওনার প্রতি একটা মুগ্ধতা আছে অ্যাজ এন অভিনেত্রী, আমার মুগ্ধতার থেকেও উনি আমাকে এত প্রশংসা করছেন, আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছি। মানে মানে আমি আজ পর্যন্ত কত মানুষের সঙ্গে কাজ করেছি, কিন্তু প্রাণ খোলা মানে সেই প্রশংসা, স্বীকৃতিটা। হ্যাঁ মানে আমি ভাবতেই পারি না। আমাদের এখানে তো ফেসবুকে আমাদের কন্টেম্পোরারি অ্যাক্ট্রেসরা কারোর অ্যাচিভমেন্টকে একটা লাইক দিতে পর্যন্ত 10 বার ভাবে। তুমি কি বলছো এটা? আমি ফেসবুকে আমার কন্টেম্পোরারি অনেক অভিনেত্রী আমার কোনো অ্যাচিভমেন্টে আজ পর্যন্ত লাইক দেয় না, বা আগে যারা আমি বসে আছি বাগানের ধারে যে ছবিতে লাইক দিত, কাজের জায়গায় কোনো অ্যাচিভমেন্টে তারা লাইক দেওয়াটা বন্ধ করে দেয়। তো এই হচ্ছে অবস্থা, বুঝেছো তো? মানে আর আমার মজাটা হচ্ছে আমি একটু দুষ্টু আছি, মানে আমি যেহেতু মানে নিজেকে খুব একটা টিপিক্যাল ওই জোনটার মধ্যে রাখি না, সেই জন্য তাদের যে কোনো অ্যাচিভমেন্টে আমি সত্যি মন থেকে খুশি হই। আমার কারোর অ্যাচিভমেন্টে কোনো ইনসিকিউরিটি হয় না। আমার অ্যাচিভমেন্ট, ভাবো কালকের দিনে তুমি একটা ওয়ার্ল্ড ফিল্ম ক্র্যাক করলে, আমার কাছে ওটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সেটা ওয়ার্ল্ড ফিল্ম করতে চলেছে, তার বাড়ির একটা ছোট ক্যামেরা নিয়ে সে সারা পৃথিবী ঘুরবে ওই ছবিটা নিয়ে। আমার কাছে ওটা বিরাট অ্যাচিভমেন্ট। তুমি ওই ছবিটা যদি, এটা আমার কাছে সো কল্ড প্রচুর সবাই মিলে বড় হব। হ্যাঁ হ্যাঁ। তো আমি কিন্তু তোমাকে তোমার ওই ঘটনাটা দেখে ভাববো যে অরুণিমা এটা পেয়েছে, ওয়াও সো নাইস, মানে হট করে এরকম পেয়ে যাওয়া যায়, তাহলে আমারও চান্স আছে, দেয়ার ইজ এ পসিবিলিটি। মানে আমি এত নেগেটিভ কেন ভাবছি? সো চান্সেস আর অন্যদের পসিবিলিটি আমাকে ইন্সপায়ার করে, ইনসিকিওর করে না। সো কিন্তু আমি তাদের ইয়েতে লাভ দিই আর কি, একটু চক্ষু লজ্জা যাতে হয়, কিন্তু সরি টু সে, বাট আসলে কি জানো তো, আমাদের সিস্টেমটা আমাদের এত ইনসিকিওর করে দিয়েছে যে আমাদের যে বেসটা আমরা ভুলে গেছি। কিন্তু আমার যে বাড়িতে, আমার বাড়ি, আমার পাড়া, আমার যারা ক্লোজেস্ট, তারা আমাকে এত অকাদে রাখে, মানে এতটাই তারা আমাকে জুতো ঝাঁটার ওপর রাখে আর কি। তারা তো বুঝিয়ে দেয় যে তুমি এমন কোনো হনু নও, ইউ আর জাস্ট ডুইং ইউর জব, অ্যান্ড মানে তুমি ভালো করলে ডেফিনেটলি আমরা তোমায় সাপোর্ট করব, আর তুমি যদি ছড়াও, উই আর নট রেসপন্সিবল, ডোন্ট ডু দ্যাট। ছড়িও না ভাই, মানুষ হিসেবে ছড়িও না। তুমি বাজে অভিনয় করতেই পারো, সব কাজে তুমি মহান কাজ করলে না, মানুষ হিসেবে না ছড়ানোটা চেষ্টা করা উচিত, রেগুলার এফার্ট দিয়ে আর কি। এন্ড অফ দ্য ডে তো তোমাকে ওই হিসেবেই যেতে হবে, মানুষ হিসেবেই যেতে হবে, অভিনেত্রী হিসেবে তো কাজটা থেকে যাবে, কিন্তু মানুষ হিসেবেই এখানে আই বেগ টু ডিফার। আচ্ছা, কাজটা থেকে যাবে। আজকে আমি ভাবো, আমি না অনেক সময় বাড়িতে যখন একা থাকি, আমি অনেক পুরোনো আর্টিস্টদের ব্ল্যাক এন্ড হোয়াইট এরা বসে বসে সার্চ করি। আমার মতন কিছু পাগল লোকরা মাঝে মাঝে হয়তো আমার কিছু আমার চলে যাওয়ার পর বা আমার রিটায়ারমেন্টের পর হয়তো সার্চ করবে। কিছু নিরন্তর না, নাথিং ইজ, মানে রবীন মজুমদার বলে একজন অভিনেতা ছিলেন, তুমি হয়তো ডেফিনেটলি চিনবে, যিনি ব্রিটিশের সময়, ব্রিটিশ রাজে উনি যখন গ্র্যান্ড হোটেলে ঢুকতেন, ওনার জন্য লাল গালিচা বেছানো হতো। তুমি আজকের ফিল্ম বাফদের জিজ্ঞেস করো রবীন মজুমদার, হয়তো অনেকে জানে না, সেটার মধ্যে কোনো অন্যায় নয়, হয়তো জানেন না। সব কালের নিয়মে শেষ হবে। এন্ড অফ দ্য ডে কারোর 50 বছরে হবে, কারোর 60 বছরে হবে, কারোর 10 বছরে হবে, কারোর 5 বছরে হবে, মানে একটা এক্সপায়ারি ডেট রয়েছে সবকিছু। ডাইনোসরাসেরও ছিল, আমাদের তো ছেড়েই দাও। সো আমি ওটা এখন বুঝে গেছি। সো আই জাস্ট ওয়ান্ট টু এনজয় মাই লাইফ, আমার ড্রব্যাকস নিয়েই আর কি। আর আই ওয়ান্ট টু ডু সামথিং, আমার নিজের জন্য আমি ভালো কাজ করতে চাই, আমি কাউকে হ্যাপি করার জন্য নয়। আমি আমার নিজের, আমার যেন দিনের শেষে মনে হয় যে ইয়েস, আমি কয়েকটা মনের খিদে মেটানোর কাজ করতে পেরেছি। আমার সেলফ স্যাটিসফ্যাকশনটা খুব দরকার। মানে লোক আমাকে ভ্যালিডেট করাটাও যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, তেমনি আমার নিজের ভ্যালিডেশনটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই সূত্র ধরে বলি যে তাহলে তোমার কাছে সাকসেসটা কি, মানে লোকের স্বীকৃতি বা ভ্যালিডেশন, নাকি তোমার মনের শান্তি? দুটো মিক্স কম্বিনেশন, ব্যালেন্স।
আমি শুধুই নিজের ভ্যালিডেশন করে আমি নিজেকে ভাবলাম যে আমি ভালো কাজ করছি, কিন্তু লোকের কাছে আমার সেভাবে আমি ভালোবাসা পেলাম না, বা সেই জায়গায় তারা আমাকে অ্যাকসেপ্ট করলো না, সেটারও যেমন কোনো মূল্য নেই, তেমনি অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের একটা রিলসে মিলিয়ন অফ ভিউজ হয়, কিন্তু এমন পার্সোনালিটি আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, যারা একটা কোনো পোস্ট করলে হয়তো মানে 1 ঘন্টার মধ্যে 15,000 লাইক হয়ে যায়, কিন্তু তুমি যদি তাদের ব্যক্তিগত কাজের জায়গাটা দেখো, তারা যতই মুখে যাই বলুক, যতই তারা সপ্তাহে সপ্তাহে পার্সোনাল স্টাইলাইজারকে দিয়ে কোলাবোরেশনে শুট করুক, এন্ড অফ দ্য ডে দে আর নট স্যাটিসফাইড। আই নো দ্যাট এন্ড অফ দ্য ডে তোমাকে আয়নার সামনে দাঁড়াতে হয়। সো ইটস এ প্রপার ব্যালেন্স আমার মনে হয়। আর পৃথিবীতে কোনো কিছুই তো 100% হয় না, আর হলে তো তোমার বেঁচে থাকার কোনো আর ইয়ে থাকে না, চার্ম থাকে না, কারণ থাকে না। কারণ থাকে না, একদম। একটা তো অপ্রাপ্তি থাকেই। একদম। আমারও সব পেলে আছে। নষ্ট জীবন। হ্যাঁ হ্যাঁ, গানটা আছে, হ্যাঁ রাইট। অবশ্য অনেকদিন আগেই বড় বড় কবিরা বলে গেছেন। বলে গেছেন। তুমি রিলের কথা বললে, আমি ইদানিং একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, মানে যারা অভিনয় করতে আসছেন নতুন যারা, আহ, এই রিল বিষয়টা তাদেরকে ভীষণভাবে টানছে, এবং আমি এরকমও দেখেছি কাস্টিং এর ক্ষেত্রে হ্যাঁ যে কার কত ফলোয়ার হ্যাঁ, সেইটা আমি শুনছি, দেখে, এটা আমিও শুনছি। সেটা দেখে তাদেরকে কাস্ট করা হচ্ছে। উম, তো সেইটা প্রসঙ্গে তোমার কি মত? মানে এটা তো ছিল না আগে, আগে তো অভিনয়টা এটা নিয়ে আমার কোনো গ্রিভান্সেস নেই বা কোনো অভিযোগ নেই, কালের নিয়ম। এক সময় থিয়েটারের যারা অভিনেতা অভিনেত্রীকে অভিজাত অভিনেতা অভিনেত্রীদের তালিকায় রাখা হতো, যারা ফিল্ম করতেন বা যারা টেলিভিশন তো তখন পাতেই দেওয়া যেত না আর কি, টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীর কোনো দাম মানে ইনফ্যাক্ট আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমাকে কত শুনতে হয়েছে, কোনোদিন তো ছবিতে কাজ পাবি না, তোকে সিরিয়ালে রোজ দেখা যায়। কিন্তু কালের নিয়মে সেটাও চলে গেছে। তো আমার মনে হয় যে এটা এখন এসছে ট্রেন্ড, মানুষ সারা পৃথিবী সবসময় ট্রেন্ড ফলো করেছে, মানে এটা হবে, কিছু করার নেই। তবে আমার মনে হয় যে অন্ধের মানে আমি আমার নিজের কথাটা বলছি, আমি রিল করাটাকেও খারাপ বলে মনে করি না। তুমি একটা কাজ করছো, তার প্রচারের জন্য তোমাকে করতে হবে, এটা তোমার দায়বদ্ধতা। হ্যাঁ, যে একটা মানুষ তোমাকে একটা কাজে নিয়েছেন, তার কাজটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য তোমার যতটা এফর্ট তোমাকে দিতে হবে। কিন্তু ওটা আমার মোটো নয়, ওটাতে আমার স্যাটিসফ্যাকশন হবে না পুরোটা 100। আমি সেটাই বলছি না, ওটা আমার মোটো নয়, ওটা একটা পার্ট অফ মাই প্রফেশন, পার্ট অফ মাই ওয়ার্ক। আমি যেমন অভিনয়টা করার জন্য যদি এটা ভালো চরিত্র পাই, আমি যেমন ওয়ার্কশপ করব, সেটা যেমন আমার কাজের মধ্যে পড়ে, ওটাও আমার কাজের মধ্যে পড়ে। ওটা আমার হোলসাম কিছু নয়, মানে ওটার ওপর সবকিছু নয় না, মানে ওটাতে আমি প্রচন্ড মিলিয়ন ভিউ পাচ্ছি বলে আমি খুব অসাধারণ নিজেকে ভাবতে শুরু করছি, একদম এত বোকা আমি নই, মানে এটা আমি বোকামই বলবো, সো সরি, মানে এটা কেউ রাগ করলে রাগ করবেন। কিন্তু এই যে ব্লগার্সরা যে করছেন এই রিলস, আমি তো কিছুদিন ধরে একটা ছবির প্রচারের সঙ্গে ছিলাম, প্রচুর ব্লগার্সদের দেখলাম, হ্যাটস অফ টু দেম। তারা নিজেরাই ডিরেক্টর, তারা নিজেরাই অ্যাক্টর, তারা নিজেরাই ক্যামেরা, কেউ কেউ হয়তো অ্যাসিস্ট্যান্ট। ইটস ভেরি টাফ। আর কি জানো তো মজাটা কি, ওখানে তোমার একটা অদ্ভুত ডিরেক্টোরিয়াল সত্তাটাও বেরিয়ে আসে, যেটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয় আর কি। আমি চেষ্টা করিনি তা নয়, কিন্তু আমি বলছি দিস ইজ নট মাই কাপ অফ। এটা কি শিয়ালদার সেই স্বপ্না মণ্ডলের? ওটা তো আমার টিমের প্ল্যান, ওটাতে আমার কোনো ক্রেডিট নেই। আমি জাস্ট গিয়ে, আমাকে বলেছে আমার ডিরেক্টর গিয়ে যা পারফর্ম কর, আমি জাস্ট যখন গাড়ি থেকে নেমেছি, আমরা তারপরে চাটা খেয়েছি, চাটা খেয়ে আমি বলছি ছেড়ে দে, হবে না আজকে, ভিড়ভাট্টা আছে, বলে একটা ট্রাই নিয়ে দেখি আমরা। মানে ট্রাই করেছি, লোকের মজা লেগেছে, গালাগালি খেয়েছি, ঠিক আছে, এটাও একটা পার্ট অফ আমার কাজ। এই যে ধরো মাঝে মাঝে ক্রিটিসিজম আসে, এটা কিভাবে তুমি ট্যাকল করো? আমি তো ফার্স্ট নই যার, মানে কত মহান মহান অভিনেতা অভিনেত্রীকে তো রেগুলার, মানে আমি তো জানো তো এখন একটা কোনো ভাবো কেউ কোনো অভিনেতা অভিনেত্রী কোনো পোস্ট করেছে, তার নিচে যে ট্রোল গুলো হয়েছে, আমি সেই কমেন্টস গুলো পড়তে থাকি, আমি ভাবি যে মানুষের এই যে ট্রোলিং, এই যে কমেন্টস গুলো ইউনিক, কত ভাবে মানুষ ভদ্র ভাষায় গালাগালি দিতে পারে, সেটা আমি অবাক হয়ে দেখি। তারপরে ভাবি যে ঠিক আছে চলো, এটাই ট্রেন্ড,
ট্রোলিং এটা নতুন শব্দ, আজ থেকে 100 বছর পরে মানুষ এগুলো নিয়ে আলোচনা করবে। জানিস তো 2025 সালে ট্রোলিং বলে একটা জিনিস ছিল, হয়তো তখন আরো কিছু মারাত্মক বেরোবে। ওগুলোকে আমি, একটা কথা হচ্ছে সবকিছু যদি তুমি নিয়ে এফেক্টেড হতে থাকো বাঁচতেই পারবে না। আর আমি যখন গালাগালিটা খেয়েছি আমি একটা পজিটিভ দিক দেখেছি, লোকে এটা সত্যি ভেবেছে, তো সেটা আমার একটা একটা মজার লেগেছে যে, আর তারপরে যখন জেনেছে অনেক লোক প্রশংসাও করেছে। ঠিক আছে, সব মানুষ আমাকে ভালোবাসবে এমন তো তো হ্যাঁ মাথার দিব্যি কেউ দেয়নি, বরঞ্চ অপছন্দ করা মানুষগুলোকে তো ইন্টারেস্টিংও লাগে। হ্যাঁ তুমি যখন একটা চরিত্র বেছে করছো, না না, আমি বাঁচার জায়গায় এখনো আসি। আমি বাছার জায়গায় কি করে আসবো? আমাদের কাজের পরিধিটা এত কম, তারপরে আমার পেছনে কোনো বড় হাউস নেই, আমার ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো লোক নেই যে আমাকে একটা কাজের জায়গায় সেই প্রথম প্রায়োরিটি লিস্টে 5 জনের প্রথম 2-3 জনের মধ্যে আমাকে ভাববে। আমি বাছার জায়গায় সত্যিই নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে যে কাঞ্চনাদি তাহলে তুমি কাজে, আমি লাকিলি পেয়ে গেছি জানো তো অরুণিমা, মানে হয়তো আমি বাছিনি, ডিরেক্টররা আমায় বেছেছেন। এটা পুরোটাই আমি বলবো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ এমন কখনো আমি তোমাকে বলতেই পারবো না একটা পডকাস্টে বসেছি বলে সেজে গুজে যে আমি 5টা ফিল্ম পেয়েছি তার মধ্যে আমি 2টো বেছেছি। না, আমি বলতে পারবো না। কারণ আমি 2টোই ফিল্ম পেয়েছি এবং 2টোই ডিরেক্টররা আমায় বেছেছেন এবং 2টোই আমার পছন্দ হয়েছে এবং 2টোতে আমি 100% দিয়েছি। হয়তো কোনোটা বেশি পছন্দ, কোনোটা কম পছন্দ। বাছার মতন প্রিভিলেজ জায়গায় আমি নেই, এটা খুব চাঁচাছোলা সত্যি কথা বললাম। অনেকেই বলেন যে আমি এখন ভাবছি একটু ওই বলিউড অ্যাক্টররা মাঝে মাঝে বলে সেখান থেকে ওই ট্রেন্ডটা বোধহয় এসছে, যখন আমি স্ক্রিপ্টটা পড়ে মানে আমি অন্তত সেই জায়গায় বিলং করি না। হ্যাঁ, এটা বলতে পারো আমার গুড লাক বলতে পারো এই ক্ষেত্রে, যে ডিরেক্টররা আমায় বেঁচেছেন এবং রেজাল্ট খুব খারাপ হয়নি। না ডেফিনেটলি সেটা তো আমরা দেখেইছি, সেই জন্যই তো আমাদের প্রিয় তা অভিনেত্রী। আরেকটা মজার বিষয় হচ্ছে না, একজন অভিনেত্রীর না খুব খুব যদি খুব সাধারণ কোনো কিছু পান, উনি একটা সিন পান, সেটা হয়তো কেউ করার নেই, এরকম কোনো সিন হয় না জানো তো যেখানে করার নেই কিছু, ছোট রোল বলে কিছু হয় না, অনলি গুড অ্যাক্টিং ব্যাড অ্যাক্টিং হয়। আর করার কিছু নেই বলে কিছু হয় না, তুমি করতে পারলে না সেটা হয়। তোমাকে ওর মধ্যে থেকে ইন বিটুইন লাইনস তোমাকে কিছু না কিছু তোমার ডিরেক্টরকে একটা গিফট করতে হবে। মানে আমি আমি এটাই ওই বললাম রেগুলার আমাকে নিজেকে প্রমাণ করার যে তাগিদ, সেই যে আপগ্রেড আপগ্রেড করার থেকেও বড় মানে আমাকে জাস্টিফাই করতে হবে আমার ডিরেক্টরকে যে তুমি যে আমাকে নিয়েছো, কোনো প্রেম ভালোবাসা সম্পর্কর বাইরে গিয়ে জাস্ট একটা অভিনেত্রী হিসেবে তুমি আমাকে নিয়েছো, সেইটাকে আমি তোমাকে জাস্টিফাই করে দিলাম, এবার তোমার ওপর পরের কাজটা। আমি এইভাবেই ভাবি যে পরের কাজটা তো তুমি নিশ্চয়ই আমায় ভাববে। আর এটা খুব অনেস্ট একটা ভাবনা আমার মনে হয়, এটা খুব সহজ সরল রেখা ভাবনা। আমি যে 2025-এ এটা এখনো ভাবতে পারছি, আমার তোমার বলতে গিয়েই বেশ ভালো লাগছে। মানে আমাকে যে কোনো অভিনয় করার জন্য, ভালো ছবি পাওয়ার জন্য আলাদা করে স্কিম করে মধ্যরাতের কোনো ইকুয়েশন করতে হয় না এখনো পর্যন্ত, বা আমার চয়েসেও নেই, সেটার জন্য আমি খুব হ্যাপি। কিন্তু আমার ডিরেক্টররা আমার খুব প্রিয়, মানে তাদের প্রতি আমি খুব পজিটিভ, কারণ তারা তো মানে আমাকে বেছেছেন, তাই আমার সব ভালো মন্দে তাদেরকে বেছে নেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সে মানে যতই তারা নতুন হোক, যতই তারা পুরনো হোক, তারা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমার ছবির জায়গায় আমি টিমটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আমি দায়সারা ভাবে কাজটা করতে পারি না, মানে ডিরেক্ট অনেকে বলে না যে ছবিটা করলাম না, আচ্ছা ঠিক আছে, মানে আমি ওটা পারি না। মানে ছোট বড় যাই রোল করি, ছবিটা যেমন ডিরেক্টর প্রডিউসারের ছবি, ছবিটা আমার মনে হয় আমারও, মানে এটা মনে হয় আর কি, এটা আমি সেই দরদটা আমরা দেখতে পাই তো। ওটা আর কি, ওটাও আবার মানে আমার মনে হয় যে পেয়েছি, এটাই তো কত বড় কথা, ডিরেক্টর আমাকে বেছেছেন। আমি আমার অন্যান্য অভিনেত্রীদের মতন, হয়তো কিছু অভিনেত্রী ভাবেন যে আমাকে নিয়ে ডিরেক্টর ধন্য হলেন, আমি আবার সেটা ভাবতে পারি না, মানে এটা মিউচুয়াল। তুমি একটা খুব মানে ইন্টেন্স চরিত্র করছো, আচ্ছা,
সেখান থেকে তুমি কি করে ডিট্যাচ হও, মানে কাঞ্চনা আমি এমনি মানুষটা খুব ডিট্যাচড। তোমাকে কোনো চরিত্র অ্যাফেক্ট করে না? না, মানে তোমার কখনো মনে হয়নি যে এই চরিত্রটার এই কিছু বৈশিষ্ট্য বা এই কিছু গুণ আমি দীর্ঘদিন বয়ে বেড়ালাম, বা এইটা সেটা আমার তো একটা মধ্যে দেখো, সেটা একটা সাবকনশিয়াস মাইন্ডে তো প্লে করে, হুম কিন্তু সেটা এতটাই সাবকনশিয়াস মাইন্ড। হুম অরুণিমা, তুমি তুমি তো নিজে অভিনয় করো, তুমি জানো, তুমি যখন ওটাকে প্লে করতে শুরু করো তোমার কনসিয়াস মাইন্ডটা পুরো নাম হয়ে যায় কিন্তু। হুম আর সুইচ অফ সুইচ অনটা না আমি আমার লাইফ থেকে শিখেছি। আমি এত ক্রাইসিসের মধ্যে লাইফে গেছি, হুম। আর পরের মুহূর্তেই আমাকে ফেক করে হেসে লোকের সঙ্গে গড়িয়ে মজা করতে হয়েছে। সো এই সেটা কি খারাপ লাগতো? না, খারাপ লাগতো না। আচ্ছা। আমাকে তো কেউ জোর করেনি, হুম এটা আমি আমার নিজের টিকে থাকার লড়াইটা লড়েছি। হুম আমার কেউ তো বলেনি যে তুমি জোর করে হাসো। হুম আমি বন্ধ ঘরে একা থাকতেই পারতাম, কিন্তু আমি তো ভালো থাকার জন্যই এফর্টটা দিয়েছি। হুম সো আমি মানে আমি সুইচ অন সুইচ অফটা মানে জানি আমার মানে, আমি তোমাকে বলছি শোনো, আমি একজনের দাহ করে, আমার হুম খুব প্রিয় একজন মানুষ, একজনের দাহ করে শ্মশান থেকে বেরিয়েই আমি ফোনে নর্মালি কথা বলেছি। যার সঙ্গে কথা বলেছি সে ততটা জানেনি না যে সেই মানুষটার সঙ্গে আমার কি সম্পর্কের গভীরতা। এইবার আমার সেটার জন্য কোনো আহ, অভিযোগ নেই, এটা আমার চয়েস, আমি তাকে জানাইনি। আমি আমার মনের যে কষ্ট, দুঃখ, হুম ইমোশন, সেটা একান্তই আমার, সেটা ফেসবুকেরও নয়, সেটা ইনস্টাগ্রামেরও নয়, সেটা কোনো জনগণেরও নয়। আমার যাকে মনে হবে, আমার যদি তোমাকে মনে হয় যে আমি অরুণিমাকে এটা জানাতে চাই, তবেই আমি তোমায় জানাবো। হুম মানে আমার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সেই মানুষটার মৃত্যুটা আজকে হয়ে গেল 12 বছর, আমি এখনো লালন করি। হুম এখনো বহু চলে যাওয়া মানুষ আহ জন্য আমি কাঁদি। সেই কান্নাটা আমার নিজস্ব, সেটা নিয়ে আমি ফেসবুকে কখনো লিখিনি। রাত্রেবেলা আজকে মন খারাপ হয়ে গেল, হুম। মনে পড়লো সেই লোকটার কথা, আমি লিখিনি। এরম নয় যে আমি মহান, মানে আমি লিখতে গিয়েও কোথাও একটা আটকেছে, আমার মনে হয়েছে যে আমি পার্সোনাল লাইফটা সবাইকে বিলিয়ে দেওয়ার মতো নয়। না, এটা না, আমার পার্সোনাল লাইফ আমি খুব সহজ সোজা সাপটা, তুমি পার্সোনাল লাইফ নিয়ে আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করো আমি উত্তর দিয়ে দেবো। কারণ আমার কাউকে কোনো কিছু নিজেকে ফেক করে প্রমাণ করার নেই, আমি যা আমি তাই। আর আমি বিশ্বাস করি আজকে আহ, এই এই যে সোসাইটিতে আমি খুব খারাপ মানুষ নই, আমি খুব ভালো না হতে পারি, কিন্তু খুব একটা খারাপ নই, মানে চলে যায় আর কি মানুষটা না আর না, কি। এটা একেবারেই নয়। মানে আমি তোমার সঙ্গে আজকে আমার কথা হলো এবং ভীষণ 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 ভালো লেগেছে, দিদির মতো আপন করে না, নেওয়ার আমার যে না মনে হয় কি বলতো, আমার একটা নেশা আছে নিজের সম্পর্কে। আমি ওটা ভালো হতে চাই না, আমি ইন্টারেস্টিং হতে চাই, বাহ। যাতে যাতে মানুষ আমার সঙ্গে আড্ডা মারার পর মনে হলো কিছু একটা হলো বেশ, মানে আমি ইন্টারেস্টিং, মানে আমি পোর্ট্রে করতে চাই না, কিন্তু আমি নিজের জীবনটাও ইন্টারেস্টিং ভাবে বাঁচতে চাই, এবং মানুষকে আমি বোর করতে চাই না আমার কথা দিয়ে। এবং সেই ইন্টারেস্টিং ছোট 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 বিষয়গুলো কিন্তু আমরা এই আড্ডার মধ্যে পাচ্ছি, এবং অভিনয়ের মধ্যে তো আমরা দেখেইছি, বারবার করে দেখি সেগুলো। উম, কাঞ্চনা দি, আহ, খুব দুঃখের কথা বললাম। এবার না না, একদমই কোনোটাই দুঃখ না, ভীষণ মজার মানুষের মৃত্যুকে নিয়ে ভাবা, তাকে আবার তার সময়টাকে মানসিকভাবে যাপন করার মধ্যে যে আনন্দ আছে, যদি সে তোমার প্রিয় মানুষ হয়, ওই কফি শপে বসে ফেক আড্ডা মারার থেকে অনেক বেটার, অনেক বেটার। আমার পাড়ায় জানো খুব একটা ইন্টারেস্টিং কথা বলি, আমার পাড়ায় একটা রিক্সাওয়ালা ছিল। হুম, আহ, সেই রিক্সাওয়ালাটা আমার মাকে রেগুলার বাজারে নিয়ে যেত। হুম, সে ডেঙ্গুতে মারা যায়। হুম, তুমি বিশ্বাস করো, এত মানুষের মৃত্যু হয়েছে, আমি যদি প্রথম 5 জনের জন্য যদি চোখের জল ফেলি, আমি তার মধ্যে সে একজন। এবং সেটা কেন ফেলি আমি আজও বুঝতে পারি না। হুম, মানে মানে একটা অদ্ভুত কানেকশন। আমার ছোটবেলায় আমাদের পাড়ায় একটা দুর্গাপুজো হতো, তার হুম, ওখানে একটা পাটু বলে ছেলে আসতো, আর আমরা ক্যাপ ফাটাতাম। হ্যাঁ, আমি তার থেকে
6-7 বছরের বড় ছিলাম। হুম, আর আমি চিরকালই ওই বাচ্চাদের সঙ্গে ভীষণ মজা করে মিশতে ভালোবাসি, মানে হুম। ওই বড় বড় ব্যাপারটা নেই, আমি ওদের সঙ্গে মিশে যাই। তো ব্লাড ক্যান্সারে চলে যায় পাটু 12 বছর বয়সে। আমার যে গভীর রাতে আমার যে কষ্টগুলো, ওগুলো কটা ছবি পেলাম থেকেও বড় কথা এদেরকে নিয়ে ভাবাটা। আমার আহ, আমি বলছি আমি ইমোশনাল হয়ে গেছি, আমি বহু মানুষকে খুব অসম বয়সে হারিয়েছি। ঠিক আছে। সেটা আমার হারানোর কথা ছিল না। এগুলো আমাকে ভাবায়, কষ্ট দেয়। কষ্ট, বিষণ্ণ করে। আমাদের বাঙালিদের একটা বড় কথা আছে বিষণ্ণ, আমরা বিষণ্ণতা ভুলে গেছি। আমাদের দুটো মোটা দাগের ইমোশন হয়েছে, হয় খুব আনন্দ করছি, এই মদ খাচ্ছি, এই পার্টি করছি, এই রিলসে ছবি দিচ্ছি, নবমী সর্টেড, অষ্টমী সর্টেড, প্রচুর দামি বিদেশে গিয়ে ছবি তুলছি, দেখাচ্ছি আমরা কত ভালো আছি, আর নয় খুব দুঃখে আছি, এই আমার সঙ্গে এই ঘটে গেছে, সোসাইটি আমার সঙ্গে, ইন্ডাস্ট্রি আমায় কাজ দেয়নি। কিন্তু একটা মানুষ এই দুঃখ আর আনন্দের মাঝখানে একটা সুইট বিষণ্ণতায় ভুগতে পারে, মেলানকালি যে শব্দটা বলছিলাম, আমার মনে হয় আজকের বাঙালি সেটা ভুলে গেছে। অথচ বাঙালি ছিল বিষণ্ণতার জনক। বাঙালির কবিতা, বাঙালির সাহিত্য, বিভূতিভূষণ, বিভূতিভূষণ পড়ে আমি কাঁদিনি আজ পর্যন্ত হয়নি এটা। মানে আমি বিভূতিভূষণকে চোখের সামনে ওনার দৃশ্যগুলো দেখতে পেতাম। তো আমার মনে হয় বিষণ্ণতাটা আজকে জেনারেশন ভুলে গেছে, অনেক মানুষ ভুলে গেছে। আমি বিষণ্ণতা নিয়েই বাঁচতে চাই, আমার কোনো অভিযোগ নেই। আমার খুব বিষণ্ণতা আমাকে বাঁচিয়ে রাখে। সেটা বাঁচার উপকরণ, অভিনয়েরও উপকরণ। ভীষণ 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 বাঁচাটারই উপকরণ। অভিনয়টা তো বাঁচার একটা অংশ। অঙ্গ। অভিনয়টা তো আমার জীবনের বাঁচা না। একটা সময় ছিল যে সবটাই কাজ, কাজ না হলে জীবন ব্যর্থ। না, এখন টাকার জন্য তো ডেফিনেটলি কাজের একটা বিরাট চিন্তা, কিন্তু এরকমও ভালো লাগে যে টাকার বাইরে গিয়ে শুধু ভালো লাগার জন্য কাজ করব, সেটাও একটা প্রিভিলেজ জায়গা। বেশ আর্টিস্ট হিসেবে সেটা আমার মনে হয় সবাই চায়, যে যে টাকার জন্য কাজ নয়, কাজের জন্য কাজ। আমাদের সকলেরই স্বপ্ন সেটা। বাহ, বাহ। তুমি সেরকম কাজ করতে চাও, মানে কখনো ডেফিনেটলি ডেফিনেটলি, কখনো? যেখানে আমার ডিরেক্টর আমাকে বলবে যে তোমাকে আমি টাকা, তার সঙ্গে আমি কোনো ব্যবসায়িক কথা বলবো না, তার সঙ্গে আমি শুধু কাজটা নিয়ে কথা বলবো। তুমি কখনো ডিরেক্টরের চেয়ারে বসার স্বপ্ন আমি দেখো? এই মুহূর্তে আমার মনে হয় না আমি প্রস্তুত আছি। আমার অভিনয়ের খিদেটা এত মারাত্মক না, মানে অভিনেত্রীর জায়গাটা, যে আহ, ওইটা নিয়ে আমি কখনো ভাবিনি। আহ, অনেকেই ভাবেন যে কয়েকটা অভিনয়ের কাজ করলে বোধহয় খুব সহজেই ডিরেক্টর হওয়া যায়। হুম, আসলে ডিরেক্টর মানে হচ্ছে এমন একটা মানুষ যে সবটা জানে, হুম, এডিটিং, হুম, হুম, সিনেমাটোগ্রাফি, অভিনয়, ডিরেকশন তো বটেই, হুম। আর্ট ডিরেকশন, এমনকি ফ্লোরে কোন কার্পেটটা থাকবে, কোন সোফার কি কালার থাকবে, সেটাও তারই মাথারই অংশ। ঠিক। হ্যাঁ, তা আমার মনে হয় না আমি সেই অতটা আমার আমার লিমিটেড হয়তো। আইডিয়া তো ডেফিনেটলি আছে কাজ করতে করতে, কিন্তু আমি আমার বরঞ্চ আমাকে টানে ডকুমেন্টারিজ। আমি বাহ, এই মানে আমি এরকম একজন মানুষের সাথে কথা বলছি যার সাথে মানে আমার এই জায়গাটা ভীষণ আমার মিল ভীষণ হয় আমার। ডকুমেন্টারি আমার খুব ইন্টারেস্টিং লাগে। আহ, আমাদের পাড়ায় একটা বহুরূপী মেয়ে ছিল যার নাম ছিল মৌরি। আচ্ছা, হ্যাঁ, সে নিজেকে দুর্গা ভাবতো, কখনো কালী ভাবতো, আচ্ছা। কখনো শিব ভাবতো, এবং ভাবতো মানে সে বিশ্বাস করতো সে ঈশ্বরের অংশ। হুম, কিন্তু সে মানুষের কাছে ভিক্ষা করে খেত। আর যখন সে ওই ঈশ্বরের বেশটা পড়তো না, তখন সে পাড়ার মোড়ে বসে বসে বিড়ি খেত। হুম। একবার একটা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম যে মা কালী হয়ে ওইরকম করে বিড়ি খাচ্ছে, ওই ওই দৃশ্যটা আমাকে প্রায় হন্ট করে। তা আমার মনে হয়েছিল যে ওকে নিয়ে যদি কোনো একটা ডকুমেন্টারি করা যায়, ইন্টারেস্টিং, ভীষণ পার্সোনাল একটা আমার ডকুমেন্টারি আমাকে বরাবর খুব টানে। ফিকশন আর নন ফিকশনের মাঝে যে একটা সরল রেখা আছে, ওটা আমাকে টানে। আচ্ছা, একটা দুষ্টু প্রশ্ন আহ করছি। সেটা হচ্ছে যে এই যে তুমি এত ইন্টারভিউ দাও, হ্যাঁ, সেই ইন্টারভিউ গুলোতে কতটা মিথ্যে বলতে হয়? প্রচুর।
এটাতেও যে বলিনি তুমি কি করে জানো? হ্যাঁ, সেটাই সেটাই আমি জিজ্ঞেস করছি যে মিথ্যে বলতে হয়। আর্টিস্টরা না সবটা সত্যি বলে না, এটা আজকে একটা সিক্রেট জানাচ্ছি। হুম, বলতে পারে না, বললে সে আর্টিস্ট নয়। হুম, আর্টিস্টরা ভালনারেবল ইমোশন, এই যে আমি তোমার সামনে চোখের জলটা ফেললাম, এটা কিন্তু মুহূর্তের আবেগ। আমাকে এখন তুমি ওই দিকে নিয়ে যাও, আমি কিন্তু, তুমি আমায় নিয়ে যেতে পারবে না। আমি চাইলেই আমি যাব, ঠিক। তুমি আমায় নিয়ে যেতে পারবে না। কারণ আর্টিস্টরা হুম, এক অর্থে খুব ভালনারেবল হয়, হুম, আর অনেক অর্থে প্রচন্ড ব্যালেন্সড হয়। না হলে কিন্তু মানে, মানে যারা হুম। ব্যালেন্সড, সুতরাং আমি যে তোমার ইন্টারভিউতে কিছু মিথ্যে বলিনি সেটাও সেটা কিন্তু আমি তোমায় গ্যারেন্টি দিতে পারবো না। সত্যি বলে ফেললাম এবার। কিন্তু কিন্তু সত্যি মিথ্যে তার টানাপোড়েনে বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়েছে, এইটুকু কিন্তু আমি বলতে পারি। টার্গেট ইন্টারেস্টিং মানুষ হওয়ার একটা নেশা আছে না। আম, ছেলেবেলা মিস করো? খুব একটা না, আমি কিছু কিছু সময়কে মিস করি। কিরকম? যে সময়টা আমার লাইফটা খুব সিকিওর ছিল, মানে আমার কোনো দায়িত্ব ছিল না। আমার লাইফের মেন টার্গেট ছিল, বাবার একটা রাজদূত বাইক ছিল। আচ্ছা। হ্যাঁ, আর রাজদূত বাইক তখন একটা মার্সিডিজ গাড়ির মতো, ঠিক ঠিক বুঝতে ঠিক। পেরেছো তো? ওই লাল রঙের রাজদূত বাইকে চেপে আমরা ঘুরতে বেরোতাম। আমি প্রত্যেক সপ্তাহে নিউ ইয়র্ক বা প্যারাডাইস বা সিনেমা দেখতাম, আমার বাবা রেগুলার আমাকে ছবি দেখাতেন। আমি একদম, আচ্ছা, প্রথম দেখা সিনেমা মনে আছে? ইরে না, প্রথম দেখা সিনেমা মনে নেই। আমার একটা ছবি ভীষণ মনে আছে, কিং হ্যাঁ, অফ সলোমন মাইন। বাহ। ওই ওই ছবিটা আমাকে সেই আফ্রিকার জঙ্গলে, হ্যাঁ সেই হিরে, ওই ছবিটা এখনো আমাকে মানে। আর একটা ছবি মনে আছে, আমার মেজ জেঠুর বাড়িতে দেখেছিলাম, কিশোর কুমার আর মধুবালার হাফ টিকিট। হাফ। হ্যাঁ, তো এই দুটো ছবি। আরেকটা ছবি, যখন ছবি একটু বুঝতে শিখছি, হ্যাঁ। আহ, তখন আমার মনে আছে দুটো ছবি ইনফ্যাক্ট। আমি তারপর থেকে ওই ডিরেক্টরের খুব ভক্ত হয়ে গেছিলাম। একটা হচ্ছে ত্রিকাল, শ্যাম বেনেগলের। শ্যামবেল। আরেকটা হচ্ছে সুরজ কা সাতভা ঘোড়া। উনি টাইম নিয়ে যেভাবে খেলেন না, হ্যাঁ। দেখো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, তরুণ মজুমদার, মানে আরে আমি কি বলবো, আমার আমার দৃষ্টতাই নেই এনাদের, কিন্তু আমার হঠাৎ করেই কেমন জানি না শ্যাম বেনেগলকে খুব পছন্দ হয়ে গেল। আরেকটা ছবি, বাংলা ছবি আমাকে খুব হন্ট করে, সেই ছবিটা হচ্ছে নিমন্ত্রণ, তরুণ তরুণ মজুমদারের, মজুমদার। অনুপ কুমার আর সন্ধ্যা রায়। হুম, ক্লাস এইটে না নাইনে ছবিটা দূরদর্শনে দেখিয়েছিল। আমি জানি না আমি ছবিটাকে কি বুঝেছিলাম, আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। হুম, আমাদের পোড়া বাংলা ইন্ডাস্ট্রি বলে অনুপ কুমার লাস্টের দিকে তাকে ভাড়ামো করতে হয়েছে। আজকে অনুপ কুমার বম্বেতে থাকলে ইরফান খান যেমন মর্যাদা পান, ঠিক। পঙ্কজ ত্রিপাঠী যেমন মর্যাদা পান, সেরকম পেতে আমাদের তো বাংলায় গেঁয়ো যোগী কখনোই ভিক পায় না। তুমি বাইরে থেকে বিখ্যাত হয়ে এলে তখন তোমার, সেটা বিবেকানন্দকেও করতে হয়েছে হুম, শিকাগোর পর। হুম, তো এটা শুনলে অনেকে হয়তো আমায় গালাগালি দেবেন, কিন্তু মনে মনে সবাই জানেন আমি ঠিকই বলছি। হুম, আমাদের এখানে গেঁয়োযোগী, তুমি পাশের যতই ট্যালেন্টেড হোক না কেন, তুমি দেখবে না মানে দেখবে না, চোখটা বন্ধ করে আছো তুমি। যেই পাশের স্টেটের, সর্বভারতীয় ক্ষেত্রে তুমি পেলে কিছু একটা ছোট্ট রেকগনিশন, সঙ্গে সঙ্গে তাকে তুলে নাচতে শুরু করে দেওয়া হলো। তো হুম। আমার আমার এইসব অভিনেতা, আমার, তুমি তুলসী চক্রবর্তী তো সবাই সব সময় বলেন, আমি অনুপ কুমারের কথা বলছি, তুমি তরুণ মজুমদারের নিমন্ত্রণ যদি আরেকবার দেখো, মনে হবে এইসব অভিনেতারা ছিলেন আমাদের। তরুণ কুমার, তরুণ উত্তম কুমার। কুমারের যিনি হ্যাঁ। ভাই, এত ন্যাচারাল অভিনেতা, মানে আজকের দিনে ভাবাই যায় না। আমি বলো না সাবিত্রী চ্যাটার্জি, আমার তো মনে হয় উনি যদি আজকে বিদেশে বিদেশে কাজ করতেন উনি অস্কার পেতেন। পেতেন। আমার ওনার সঙ্গে একজন মহিলার খুব মিল লাগে, আমি যার খুব ফ্যান, লিলি টমলিন। তুমি দেখেছো, জেন ফন্ডার খুব আত্মীয়, মানে খুবই বন্ধু। আর লিলি, লিলি টমলিন অসম্ভব, ওনার ওই, আমার না মানে এক একটা ঝলক মনে হয় সাবিত্রী চ্যাটার্জির। এই রোলটা যদি সাবিত্রী চ্যাটার্জি হলিউডে করতেন, মানে হয়তো ল্যাঙ্গুয়েজের দিক থেকে হ্যাঁ। আলাদা। সো মানে ওই আর কি। অভিনয়ের মান কি পড়ে যাচ্ছে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে? মানুষের মান পড়ে যাচ্ছে, মানুষের মান পড়লে তো সব দিকের মান পড়বে।
আবার উঠবে। 70-এর দশকে উঠেছিল এক সময় মানুষের মান। কেন মনে হলো যে মানটা পড়ে যাচ্ছে মানুষের, মানে সেই শ্রদ্ধা? মানুষ মুহূর্তে বাঁচতে শিখেছে এখন। মানুষ সময়কে ভুলে যাচ্ছে, হুম, তার অতীত ভুলে যাচ্ছে, হুম, মুহূর্তের পাওয়া না পাওয়ার উপর তার জীবনটা নির্ভর করছে। এবং এই পাওয়া, এবং মানুষ নিজেও জানে না মানুষ নাটক করছে। মানুষ নিজেও জানে না, এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। হুম, কেউ যদি আমার সঙ্গে কোনো রকমের নাটক করে, আমি মাঝে মাঝে কিছু লোকের ক্ষেত্রে বুঝতে পারি তারা নিজেও বুঝতে পারছে না যে তারা নাটক করছে, কারণ তারা একটা টাইম লুপে পড়ে গেছে। আমরা কিন্তু সবাই একটা টাইম লুপে পড়ে হুম, গেছি। হুম। এই লুপটা খুব সাংঘাতিক। আর করোনার পর না এই লুপটা আমি খুব স্পষ্ট করে চোখে দেখতে পাচ্ছি। মানুষ বেসিক্যালি খুব ঘেঁটে আছে কিন্তু। হুম। সো কেন, মানে এটা কেন হচ্ছে বলে তোমার মনে হয়? অস্থিরতা, সময়ের ইনসিকিউরিটি। ধৈর্য নেই? না না, ধৈর্য প্রচুর আছে। ধৈর্য আছে বলে তো এখনো টিকে আছে মানুষ। আমার মনে হয় মানুষ করোনার পর স্পেশালি, আমি যদি সাধারণ সব দিক, হুম, মানুষ ভয় পেয়ে গেছে জানো। মানুষ খুব ভয় পেয়ে গেছে আর কি, আমার মনে হয়। মানে বাঁচার জন্য, মানে বাঁচার জন্য, নিজের মানুষদের জন্য, সবকিছুর জন্য। ওই ভয়াবহতা যে মানুষ দেখে নিয়েছে না, একটা সাবকনসিয়াসে তো একটা এফেক্ট করে। আমি এটা ভেবেছিলাম যে মানুষ বোধহয় আরো রুটেড হয়ে যাবে। হুম, মানুষ বুঝবে যে প্রকৃতির কতটা ইম্পর্টেন্স, একদম। পশু পাখি কতটা ইম্পর্টেন্স, মানুষ বুঝবে যে ছোট ছোট বেঁচে থাকাগুলো কতটা ছোট ছোট ইম্পর্টেন্স। আনন্দগুলো সেটা কতটা। সাময়িক হয়েছিল, 1-2 বছর। ঠিক, ঠিক, ঠিক। তারপরে আবার মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ আরো রুথলেস হয়ে গেছে। আমিও তো মানুষ, আমি হুম। আমার কথাও যদি বলি, আমি কারোর কথাও যদি না বলি, আমি মানুষটা চেঞ্জ হয়ে গেছি। সেটা সেটা শিল্পকে কিভাবে এফেক্ট করছে? ভালনারেবল করে দিচ্ছে, শিল্পের যে সূক্ষ্মতাটাকে নষ্ট করে দিচ্ছে। হুম, তুমি এমন একটা লাস্ট কোন পারফরমেন্স আমাকে বলতে পারবে হুম, যেটার মধ্যে এতটাই সূক্ষ্মতা আছে, যেটা সাময়িক তোমাকে হিট করছে না, পরে গিয়ে ভাবাচ্ছে। আমরা খুব সাময়িকের মধ্যে ঢুকে আছি। সেরকম তোমার কোনো পারফরমেন্স মনে পড়ে? আমার ক্ষেত্রে হ্যাঁ, হয়তো করোনার আগে পড়েছি বলে তাই জন্য আমার বিলু রাক্ষস আমার মনে হয় কিছুটা কিছুটা, সবটা নয়। আর এখন দেখা খুব ইন্টারেস্টিং কোনো কাজ যেটা তোমাকে ভাবিয়েছে? আমাকে পুরোনো কাজগুলো আবার ফিরে ফিরে ভাবায়। হুম, মানে আমার মনে হয় যে এগুলো যদি আবার হতো, হুম, এগুলো আমাকে প্রচুর ভাবায়। পুরোনো কাজ যে এগুলো যদি ফিরে পেতাম। আমাকে পুরোনো স্টুডিও খুব ভাবায় জানো। আচ্ছা, হ্যাঁ, ইন্দ্রপুরী স্টুডিওটার একটা সময়, মানে হুম, আমি যে এত কথা বলছি, এত কিছু বলছি, আমি 90s বাংলা ছবির গান শুনলে আমি কাঁদি। হুম, কাঁদি মানে ওই কান্নাটা বিষণ্ণতার একটা পার্ট। হুম, মানে যে গানটা শুনছি, সে গানটা শুনলে তুমি হেসে কুটুকুটি হয়ে যাবে, বাবা আমি মন দিয়েছি মনটা। আমার মনে হয় যখনই আমি গানটা শুনি, একটা শীতকালের রাত, ছাতে আমি দাঁড়িয়ে আছি, দূর থেকে গানটা ভেসে আসছে, 90s দাঁড়িয়ে আছি। আমি 90s যদিও স্টুডিও দেখিনি, কিন্তু আমি 2000-এর প্রথম 1-2 সাল থেকে আমি জয়েন করি ইন্ডাস্ট্রি। আমি দেখেছি ওই সময়টা আমি খুব মিস করি। আমার প্রচুর কো আর্টিস্ট চলে গেছেন, তারা নেই। শিলাদিত্য পত্রনবীশ খুব খুব কাছের মানুষ ছিলেন, মানে আমার খুব ভালো বন্ধু ছিলেন। শিলা প্রচুর প্রেম করতো আর আমি ওটা নিয়ে প্রচুর ওর পেছনে লাগতাম। প্রচন্ড ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন, প্রচন্ড। আর খুব ভালো বন্ধু ছিল, সেটার মধ্যে কোনো ছেলে মেয়ের। কুণালদাকে মিস করি। পুরোনো মানুষগুলোকে মিস করি, তার একটাই কারণ, পুরোনো মানুষগুলো খুব ইন্টারেস্টিং ছিল। এখন কি মিডিওক্রিটি বেশি বেড়ে গেছে? মিডিওক্রিটি বেড়ে গেছে তা বলি না, পুরোনো মানুষগুলোকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। সেটা একটা রাজনৈতিক জায়গা থেকে? আই ডোন্ট থিঙ্ক সো। আমরা সবকিছুর জন্য রাজনীতিকে দায়ী দায় করে না, না, আমরা নিজেদের ঘাট থেকে অনেক দায়ভারটা আজকাল ঝেড়ে দিতে না, চাই। আমি ওই রাজনীতির কথা বলছি না, আমি বলছি যে ইন্ডাস্ট্রি হ্যাঁ, রাজনীতি, হ্যাঁ। এইটুকু তো ইন্ডাস্ট্রি, বছরে 50-60টা ছবি হয়, কি
রাজনীতি রাজনীতি বড় বড় জিনিস নিয়ে চলে, সেখানে 200-300 কোটি টাকার লেনদেন। এখানে রাজনীতি ঠিক বলবো না, এখানে যেটা চলে মাঝে মাঝে, সো সরি টু সে, মাঝে মাঝে খুব একটা, কি বলবো, একটা একটা আছড়া আছড়ি চলে, একটা পরস্পরকে আছড়া আছড়ি, মানে একটা, মানে কি বলবো, যেখানে শিল্পী বা শিল্প সত্তাটার কোথাও থাকে না আর কি। মানে আমি যদি এই পডকাস্টে না থাকতাম, আমার একটা মুখ থেকে অন্য ভাষা বেরোতো, কিন্তু আমি সো সরি, আমি এটা বলতে চাই না, কারণ এন্ড অফ দ্য ডে এই ইন্ডাস্ট্রি আমার সবকিছু। So মানে নিজের মানুষকে ছোট করতে চাই না, কিন্তু নিজের মানুষকে ক্রিটিসাইজও তো করা উচিত, সবটাই তো ভালো বলা উচিত না। ফার্স্ট ব্রেক তোমার মনে পড়ে? কোনো ব্রেক ফ্রেক কিচ্ছু নেই, এখনো পাইনি কোনো ব্রেক। মাঝে মাঝে গাড়ি এগোচ্ছে, আবার ব্রেক হচ্ছে, বেরোচ্ছে, ব্রেক হচ্ছে, আমার ওই ব্রেক হয়েছে, ক্লাচ চেঞ্জ করা হয়েছে, ব্রেক হয়নি। আমার আমার লাইফে ব্রেক হবে না, আমার লাইফে রেগুলার নিরন্তর নিজেকে প্রমাণ করা হবে, আর সেটাই আমার ব্রেক হবে। আর প্রথম পারফরমেন্সের কথা মনে পড়ে? হে বাবা, কি খারাপ! ওরে বাবা, খালি ক্যামেরার দিকে তাকে এরকম চোখ পিট পিট করছিলাম, মানে অবভিয়াসলি, মানে কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, মানে তারপরে যেটা আমি করলাম, যে আমার মনে হলো আমার ডায়লগ মুখস্থ করতে গিয়ে আমার এক্সপ্রেশন চলে যাচ্ছে, লাইট দেখে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য আমার মনে হয় যে আমার ক্ষেত্রে যেটা সাহায্য করেছে রিহার্সাল। আগেকার দিনে না অনেক মনিটর হতো, জানো তো, এখন সব বড় বড় অভিনেতারা আছে, ওরা একবার দেখে, বলে চলো। আমি তারপরে ভাবো, মনিটরে একটা কেউ কিছু করলো না, আমি তো জিজ্ঞেস করি, এটা তো না, আমি এটা টেকে করবো। আচ্ছা, মানে আমি তো অনেক অভিনেত্রীকে শুনেছি, মানে আমি ছোট পর্দার কথাও বলেছি, তারা নাকি মনিটর করেন না, মনিটর করেন না, এবং একেবারে রিহার্সাল, মানে মনিটর মানে রিহার্সাল করেন না Right. একেবারে। দেখো, সেটাও একটা প্রসেস হতে পারে, সেটা একটা প্রসেস হতে পারে, যে একটা রনেস, একটা অথেন্টিক ভার্জিনিটি আনবে ওই 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 মুহূর্তটা, সেটা সব সিনে তো হয় না, কারণ যদি কোয়ার্ডিনেশন থাকে, আমি টেলিভিশনের কথা বলছি, ছবিতে এখনো পর্যন্ত এত বড় বড় অভিনেতাদের আমি পাইনি সৌভাগ্যবশত, তারা মনিটর করেন, অনেক বড় বড় অভিনেতা 4বার করে রিহার্সাল করেন, আমাকে টেনে টেনে নিয়ে যান, এই চল ওর, খুব ভালো, আই এম ফরচুনেট ফর দ্যাট। বাট টেলিভিশনে আমি এরকম লেজেন্ডদের সঙ্গে কাজ করেছি যারা মনিটর করতে পছন্দ করেন না, বা যারা মনিটর কি করব। আর সব থেকে লজ্জা লাগে কখন জানো, যখন আমাদের কন্টেম্পোরারি কোনো অভিনেত্রী, তিনি বলেন, এটা আমার মনিটর করার দরকার কি আছে, চল 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 শর্টে চল। আমার পুরো মনে হলো ডোম যখন মরা পড়াতে যায় না, ওই যে বলে না কয়েকটা বডি চলে আসলে যেরকম, এই কটা বডি আছে, চল 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 চল, আমার সেটা মনে হয় ওই মুহূর্তটা, মানে আমি সরি, আমি হার্শ হয়ে গেলাম, বাট মানে কোনো মায়া নেই, মানে খুব সাধারণ কাজ করছি, আমি মেনে নিচ্ছি, মেগা সিরিয়াল এমন কিছু বিরাট, হয়তো অনেক দর্শকরা মেগা সিরিয়ালকে অনেক গালাগালি দেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন পুরুলিয়ার প্রত্যন্ত একটা গ্রামে সন্ধ্যে 7টায় ঢুকবেন, যেখানে না নেটফ্লিক্স আছে, না অ্যামাজন প্রাইম আছে, না মানুষের ক্ষমতা আছে, না মল আছে, না কোনো কফি শপ বারিস্তা সিসিডি আছে, আর মানুষের সে এক্সপোজার নেই, তাদের একমাত্র, আমি নিজে যাত্রা করতে গিয়ে দেখেছি, সেই জন্য আমি এত কনফিডেন্টলি বলছি, ওই সন্ধ্যাবেলা ঝুপ করে যখন সূর্যটা চলে যায়, তখন ওই সবাই মিলে বসে একটু ছোট ছোট চীনামাটির কাপে চা নিয়ে যখন টেলিভিশনটা দেখে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি যত ইন্টেলেকচুয়াল হাবভাব করেন না কেন, আপনি কোথাও কোনো না কোনো মানুষের একাকিত্বকে দূর করছেন। আর আমার মনে হয় এর থেকে শিল্পের, এর থেকে বড় ভূমিকার কিছু হতে পারে না। শিল্পের শুধু নিজের রসনা তৃপ্তি বা নিজেকে কত ইন্টেলিজেন্ট প্রমাণ করাটাও যেমন তোমার দায়িত্ব, তেমনি মানুষের একাকিত্বকে দূর করা শিল্পের মাধ্যমে, শিল্পের সৃষ্টি তো সেই কারণে, একদম, হ্যাঁ, তো সেটাও করাটা খুব বড় একটা দায়িত্ব। মেগা সিরিয়ালকে যারা বলেন খুব ক্রিটিসাইজ করেন, এবং যারা 3টে মাত্র ছবি করে উঠে স্টেজে উঠে বলেন যে আমি তো এখন সিরিয়াল করছি না, আর আমাকে সবাই বলে কেন তুমি সিরিয়াল করছো, তুমি তো ছবি করো, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বলি, আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত যে আমি টেলিভিশন করি এবং আমি ছবিও করি। আমি ফরচুনেট, আর যে ডিরেক্টর আমাকে নেন,
এবং আমি প্রত্যেকটা বিষয়ে খুব গর্বিত। মানে কালকের দিনে যাদবপুরের মোড়ে যদি তুমি বলো অরুণিমা, তুমি বলো যে কাঞ্চনাদি আমরা একটা ইন্টারেস্টিং পথনাটিকা করছি, ওটা নিয়েও আমি খুব গর্বিত। মানে আমি বলবো না কখনো যে আমি যাত্রা নিয়েও খুব গর্বিত, কারণ যাত্রা তো ওয়ান অফ দ্য টাফেস্ট মিডিয়াম। এবং যাত্রার শিল্পীরা যারা খুব বড় টাকা পান তাদের কথা বলছি না, যারা ছোট ছোট রোল করেন এবং যারা দিনের শেষে এত কম টাকা পান কিন্তু তাদের সঙ্গে যে কি বিশ্রী ব্যবহার করেন যাত্রা ইন্ডাস্ট্রির কিছু মানুষ, তাদেরকে প্লাস্টিকের চেয়ারে বসতে দেওয়া হয় আর নিজেরা একটা গদিওয়ালা, আমি বলছি এত নিকৃষ্ট মানের তাদের সঙ্গে। আমি মনে আছে যাত্রা করার সময় একবার ঝালমুড়ি খাচ্ছিলাম, তো আমার সঙ্গে যিনি মানে একজন ছোট একটা রোল করছেন, অসাধারণ অভিনেত্রী, হ্যাঁ, তিনি আমার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছিলেন বলে আমার ম্যানেজার আমাকে পাশে ডেকে বললেন, দিদি এগুলো করবেন না, নিজের জায়গাটা ভুলবেন না। আমি বলছি, আমার জায়গাটা কোথায়? সো আমি একটু রেবেল, আমার এগুলোতে আমি পাত্তা দিইনি, কিন্তু আমি এখনো এটা দেখি যে বহু মানুষ এটা প্র্যাকটিস করেন, এই রেসিজমটা। তুমি জানো না পৃথিবীটা গড়বড়ে জায়গা, কুল হেডে থাকতে হবে। একদম একদম। আম, কোনো ঘটনা এরকম আছে তোমার জীবনে যেটা তুমি আনডু করতে চাও, মুছে ফেলতে চাও? হ্যাঁ, এটা আমি অনেক ভেবেছি আচ্ছা। যে আমার প্রথম প্রেমটা যদি না হতো এবং তার জন্য যদি আমি সব কাজ ছেড়ে এশিয়ান পেন্টসের অ্যাড, সেনকোর অ্যাড, ব্ল্যাক ম্যাজিকের অ্যাড, ব্ল্যাক ম্যাজিক তখন মোশন পিকচার ছিল, তোমরা তখন আসোইনি ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের বড় একটা অ্যাড, সব ছেড়ে বাড়িতে বসে না বসে থেকে যদি কাজটা করতাম আর বলতাম আমাকে আমার মতোই গ্রহণ করো, তার স্ত্রী হওয়ার জন্য বা তার বউ হওয়ার জন্য যে আমাকে কোনো কাজ ছেড়ে দিতে হবে না, তার মা বাবাকে ইমপ্রেস করার জন্য যেন তাকে বলতে না হয় যে মেয়ে মডেলিং করে না, মেয়ে একটা ভালো বাড়ির মেয়ে। এই বোকামোগুলো যে করেছি ভেবেছিলাম সেগুলো মানে এইগুলো কেন করলাম, যা এইগুলো না করলেই হতো, আমি আর এরকম বড় বড় কথা। কিন্তু পরে ভাবলাম ওটা একটা প্রসেস ছিল গো, জীবনে না মাঝে মাঝে একটু মুরগি হতে হয়। তো মুরগি না হলে না তুমি না আমি তো এটা নিয়ে বেশ মজা করি, ওফ কি মুরগি হয়েছি। তো তো আমার মনে হয় জীবনে একটু মুরগি হওয়াটা খুব ওটা দরকার। না হলে হয়তো আজকে আমরা তোমাকে এইভাবে পেতাম না। হ্যাঁ, আমার কাছে এখন মানে পুরো ব্যাপারটা বেশ মজার হয়ে গেছে। তুমি যদি দেখো একটা ঘটনা ডিলিট করলে কিন্তু পরের চেনটা তুমি মিস করে যাবে, মানে মিসিং লিংক হয়ে যায়। হ্যাঁ, শুধু একটা বিষয় আমার একটু আফসোস আছে, আমি খুব একটা বৈষয়িক ছিলাম না আমার 20s-30s-এ। আমি প্রচুর টাকা নষ্ট করেছি। আজকে যদি টাকাগুলো থাকতো, অন্য কিচ্ছু নয়, আমি তো সারা পৃথিবী ঘুরতে পারতাম, তখন ওইসব গুলো ছিল না মাথার মধ্যে, বুঝতে পেরেছো? তা আমার এমনি ঘোরা বেড়ানোর বাইরে আমার ওই কত টাকার সোনা কিনলাম, কত টাকার গয়না, ওইটা নিয়ে আফসোস নয়। টাকাগুলো থাকলে আজকে আমি, আমার মনে হয় পুজোর সময়, পুজোর পর আমি যদি একটা প্রাগে যেতে পারতাম, ভালো না? আমার একটা ইস্ট ইউরোপ, মানে আমার খুব স্বপ্ন আর কি, যে আমার আর কি হিস্টোরিক্যাল জায়গা, আমি যদি একটু জর্ডানে যেতে পারতাম, এইসব জায়গা আমার দেখি মাঝে মাঝে, যেতে পারবো না তা নয়, আমি যেতে পারি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় ওইটার প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যায় না। কিন্তু তোমার কাছে যদি তুমি বৈষয়িক হও, এক্সট্রা অনেক কিছু থাকে, বৈষয়িক ছিলাম না, আবার ভাবি বৈষয়িক থাকলে এরকম হতাম না হয়তো, মানে সবকিছুই চেনটা মিসিং লিঙ্ক হলে তার কিছুই হতো। এখন এখন তোমার বাকেট লিস্টে কি আছে যেগুলো যেগুলো করতে হবে? ইন্টারেস্টিং প্রশ্ন। আমার বাকেট লিস্টে সবার আগে আছে একটা শেল্টার করতে হবে পশু পাখিদের জন্য, এটা সবার আগে। আর সেই শেল্টারটা আমারও শেল্টার হবে, যেখান থেকে আমি এখান থেকে যা লাথিজাটা খাই, যা চোখের জল ফেলি, দুত্তর নিকুচি করেছে, তোরা মর্গে যা, ওদের সঙ্গে সময় কাটানো, হ্যাঁ ওদের সঙ্গে সময় কাটানো। আর দিনের শেষে ওই বড় গাছগাছালির মধ্যে যখন হাওয়াটা দেবে, তখন মনে মনে ভাববো যে তোরা যারা অলোককে অপমান করিস, দিনের শেষে অপমান করতে করতে একদিন মরে যাবি। ওই ওই যে গাছের পাতাটা যখন নড়বে,
আমার সমস্ত কষ্ট দুঃখ মুহূর্তে চলে যাবে। এখন নয় যে আমি লালন করি, মানে এখন একটা এক্সারসাইজের মধ্যে কি আমাকে সবকিছু মেটাতে হয়। আর কেউ যদি বলেন যে তারা জীবনে কখনোই এখনো অপমানিত হন না, তাহলে তারা মিথ্যা কথা বলেন। তারা মিথ্যে কথা বলেন। পৃথিবীতে তুমি যতই ওপরে উঠে যাও, মানুষ তোমায় আঁচড়াবেই। একদম। হ্যাঁ, তো আমার মনে হয় যে আপনি কাঞ্চনা মৈত্রর থেকেও হাজার হাজার গুণ ওপরে উঠলেও আপনাকে মানুষ আঁচড়াবে, এটা মানুষের কাজ। এখন পশু পাখিরা আঁচড়ায় না, মানুষ আঁচড়ায় মানুষকে। এটা একটা অসাধারণ কথা হ্যাঁ, তুমি বললে। তো সেইগুলো ভুলে যেতে চাই আমি ওই চিৎকার, যে ভেতরের যে স্ক্রিমিংটা আছে না মানুষের, সেটা থেকে বেরিয়ে আসতে চাই। সেটা একটা বাকেট লিস্টে আমার প্রচুর। আর বাদ বাকি যা থাকে সাধারণ, আমিও যারা সাধারণ মানুষ না, দিনের শেষে যতই বড় বড় কথা বলি, একটু বাইরে যাব, একটু এটা কিনবো, একটা ওটা কিনবো, যেরকম থাকে সেরকম। আর পাঁচজন নর্মাল মানুষের যেরকম থাকে আমারও সেটা, কিন্তু একটু আলাদা ওইটাই আছে যে ওই শেলটা। হ্যাঁ, মানে আমার রাস্তায় যেতে যেতে অনেক ওই বাচ্চা কুকুর বেড়াল দেখলে মনে হয় যদি আমার নিজের বিশাল একটা জমিওয়ালা বাড়ি থাকতো, এক্ষুনি মালটাকে তুলে নিয়ে বেরিয়ে চলে যেতাম। মাঝে মাঝে রাগ হয় যে এত পয়সা নষ্ট করেছি, এগুলো কেন করিনি। আসলে ওই বললাম না, বয়সের সঙ্গে সঙ্গে প্রায়োরিটি আর ফোকাস একটু আগেই তোমার সাথে এইটা নিয়ে কথা হচ্ছিল যে এই যে পেটদের জন্য যে শেল্টার কলকাতায় থাকে, সেগুলো নিয়ে তোমার কিছু আমি না খুব ডিস্টার্বড হয়ে যাই, জানো তো। আমি না এটাতে এতটা এনগ্রসড হয়ে যাই যে অনেকে যেমন থাকে এটা থেকে বেরিয়ে আসতে পারেন, ওই জায়গাটা একমাত্র আমি সুইচ অন হতে পারি না, ওইখানে আমি ব্যর্থ। আমাকে এফেক্ট করে ওগুলো, তাই জন্য না আমি না এগুলো থেকে পালাই, ডিট্যাচ হই না, আমি পালিয়ে যাই। মানে যেখানে অ্যানিমেল ক্রুয়েলটি হয়, আমি প্রচুর এই নিয়ে এনগ্রসড হই না, আমি দেখছি আমার পার্সোনাল লাইফে এফেক্ট করে যাচ্ছি। কারণ বিকজ আমি কিছু করতে পারছি না তো তাদের। আমাদের ল বলো বলো, মানুষের মেন্টালিটিটা মেন, অ্যাকচুয়ালি ল দিয়ে তো কিছু হয় না শুধু। তো সেটাতে এফেক্টেড আমি, তাই জন্য আজকে নিজের ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস বাঁচানোর জন্য একটু, জানো তো, আমি স্বীকার করছি, একটু অ্যাভয়েড করি এই ক্রুয়েলটিটাকে। কারণ আমাকে তো এর দিনের শেষে 30-40টা বাচ্চার দায়িত্ব আছে আমার ওপর, তাদেরকে নিতে হয়। আমি পারবো না হয়তো ওইগুলো করলে, মেন্টালি ভেঙে পড়লে আর কি। এমনিতেই সব জায়গায় একটা অসম যুদ্ধ চলেই, তারপরে এই যুদ্ধটা আমি আর নিতে পারি। এই জায়গাটাতে আমি খুব ভালনারেবল হয়ে যাই। অন্যগুলো আমি লড়ে নিতে পারবো, কিন্তু এই জায়গাটা আমি, কিন্তু যারা করেন এগিয়ে এসে, তাদেরকে তো স্যালিউট বাবা। কখনো লোকে বলে, আমি কিন্তু বলছি না, লোকে বলে কখনো কাঞ্চনা মৈত্র তৃণমূলে রয়েছেন। আমি তৃণমূলে কোনোদিনও ছিলাম না, অ্যাক্টিভলি ছিলাম না, প্যাসিভলিও। কখনো বিজেপিতে রয়েছেন। হ্যাঁ, বলে এইটা কিভাবে তুমি বলবে, কোথায় রয়েছো? আমি রাজনৈতিকভাবে কোথাও আর নেই। কেন ভালো লাগছে না? রাজনীতিতে ইমোশনের কোনো দাম নেই। তুমি যদি ভাবো আজকের দিনে একটা মেয়ে রেপ হয়েছে, তুমি দৌড়ে গেলে, সেটা কেউ বলা হবে কোন পার্টির মেয়ে রেপ হয়েছে। তাই? হ্যাঁ, অফকোর্স। বলা হচ্ছে নাকি? একদম বলা হচ্ছে নাকি? আমি ভাবো ফেসবুকে একটা রেপ নিয়ে লিখলাম, চলো আমি এত বড় কথাই বলে দিচ্ছি, বিজেপি শাসিত একটা রাজ্যের রেপ নিয়ে আমি লিখলাম, আমাকে বিজেপির লোকেরা গালাগালি দেবে। তৃণমূল শাসিত কোনো অঞ্চলের রেপ নিয়ে আমি প্রতিবাদ করলাম, আমাকে তৃণমূলের লোকেরা বলবে কেন, বিজেপির রাজ্যে যে হয়েছিল, এই যে তুমি সেদিন আমায় চিমটি কেটেছিলে, তাই জন্য আজকে ছোটবেলায় যেরকম আমরা বলতাম যে সে তুই তো ব্যাট করেছিলিস আগের দিন, আমি তো ব্যাট করিনি, এই ব্যাপারটা। হ্যাঁ, মানে একটা এমন রাজনৈতিক পরিবেশ নেই যেখানে এরকম একটা নক্কারজনক ঘটনা এরকম বা এর বাইরে সবাই মিলে প্রতিবাদ করছে, দল মত জাতি বর্ণ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। সেটা তো এই আরজি করের ক্ষেত্রে আমরা দেখলাম। কেন আরজি করের ক্ষেত্রে আমি যখন বলেছি যে আমরা বিচার চাই, তো বিচার চাই মানে কি আমি কারণ মানুষের কোনো পার্টির নামে গালাগালি দিয়েছি? হ্যাঁ, তাই তো। তো সেই যদি বিচারটা চাই, তার জন্য আমাকে বলা হয়েছে আপনার বিজেপি শাসিত, মানে বিজেপি যে কবে আমার হয়ে গেল আমি জানি না, আপনার বিজেপি শাসিত অঞ্চলে এই জায়গায় রেপ হচ্ছে। আমি না শুধু ভাবছি
প্রথমত আমি কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত নই, কখনো করতে চাও টিকিট পেলে? আর করতে চাই না। কেন? যেদিন আমি জানবো আমার ইমোশনের দাম আছে, আমার ইমোশন মানে আমার ইমোশন না, মানে আমি একটা কাজ করতে পারবো, সে যে কোনো পার্টি হোক। তুমি কালকের দিন একটা রাজনৈতিক দল করলে, তুমি আমাকে বললে কাঞ্চনা দি আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম, তুমি খুলে যেটা তোমার মনে হয় তুমি কাজ করো। তুমি পারবে না গো, দুদিন পরে বলবে কাঞ্চনা দি এটা করো না। এটা সিস্টেমটা এরকম সিস্টেমটা হয়ে গেছে এরকম, মানে এন্ড অফ দ্য ডে এরকম হয়ে গেছে ইমোশনের দাম। আর আমি যেরকম রিয়াকশনিস্ট, মানে আমি অন্যায় হতে দেখলে গাড়ি চালাচ্ছে মাঝরাতে গাড়ি থেকে নেমে লোককে মেরে দিই, এরকম আমার ট্র্যাক রেকর্ড আছে আর কি, যারা জানে। তো সেখানে আমার মতন গর্ধবদের, মানে আমি একদম সোজাসুজি বলছি, আমার মতন গর্ধবদের কোনো রাজনীতির মধ্যেই থাকা উচিত না, কোনো রাজনীতি না। এরা সব বড় বড় যারা খুব ইন্টেলিজেন্ট, যারা খুব ইন্টেলেকচুয়ালস, তাদের জন্য রাজনীতি। আমার মতো গর্ধবদের জন্য রাজনীতি নয়। আমরা বসে মার খাবো, আমাদের এই দল কখনো গালাগালি দেবে, আমাদের ওই দল কখনো গালাগালি দেবে, এই দল ক্ষমতায় আসলে সেখান থেকেও আমরা বঞ্চিত হব, ওই দল ক্ষমতায় আসলে ওখান থেকেও আমরা বঞ্চিত হব। আমরা বঞ্চিত গর্ধব। আমাকে যা করতে হবে আমাকে নিজের চেষ্টায় নিজের ইয়েতেই করতে হবে। সব রাজনৈতিক দলের উপর শ্রদ্ধা রেখে বলছি, তোমাকে তো নিজেকেই করতে হবে, তাহলে আমি তো কারোর থেকে সুবিধা নেবও না, আর আমাকে কেউ দেবেও না। আমি তো যদি বলি আমি অত্যন্ত মহান, আমি কোনো সুবিধা নিতে চাই না, এটা পডকাস্টে বলতে পারি, মনে মনে তো খুবই সুবিধা চাই, ডেফিনেটলি চাই। সাধারণ মানুষের সুবিধা চাইবো না? আমি সাধারণ মানুষ তো এন্ড অফ দ্য ডে, কিন্তু আমি পাবো না, আমার পাবো না, আমি জানি আমি পাবো না। কোন রাজনৈতিক দল আমাকে সুবিধা দেবে না। সুবিধা পাওয়ার যে কোয়ালিটি, যে ইন্টেলিজেন্ট কোয়ালিটি, আমি অত ইন্টেলিজেন্ট নই। আমি স্বীকার করছি আপনাদের পডকাস্টে আমি একটি আস্ত গর্ধব, এবং এই স্বীকার যেদিন থেকে আমি নিজেকে করেছি সেদিন থেকে এত শান্তিতে আছি না, বিশ্বাস করো। নিজেকে বোকা আর গর্ধব মেনে নেওয়াটা যে কত বড় একটা সেলফ রিয়েলাইজেশন, এটা আমার মনে হয় আমি বুঝে গেছি, এবং আমার এটাতেই স্টিক করে থাকা উচিত। ইন্ডাস্ট্রি কাঞ্চনা মৈত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে বলে মনে হয়? কিছু যায় আসে না আমার, আমি যেটুকু পেয়েছি থ্যাংক ইউ সো মাচ। যেটুকু পাওয়ার ইচ্ছে আছে পেলেও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ। আর যেটা পাবো না সেটার জন্য আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম। লাইফে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার। একটা সময় ছিল জানো তো, যখন আমি ভাবতাম এটা না পেলে কিছু হবে না, এটাই পেতে হবে, ওরকম কিছু হয় না। বয়স হয়েছে, অনেক মৃত্যু দেখেছি, অনেক মৃত্যু দেখেছি। পরপর 3 বছর 3টে কাছের মানুষের, মানে 2 বছর পরপর কাছের মানুষের মৃত্যু দেখেছি। তার আগে কত বছর বছর আমার বললাম না, আমার অসম চলে যাওয়া, পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে লাইফে। লাইফটা কত ইম্পর্টেন্ট আমি বুঝেছি, মানে লাইফে কাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। লাইফে ভালো ছবি করা, ভালো টেলিভিশন কাজ করা, দর্শকের ভালোবাসা পাওয়া খুব ইম্পর্টেন্ট। টাকা রোজগারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তো এখন না করলে তো এক্সিস্টেন্স না, কিন্তু সেটাও যেমন ইম্পর্টেন্ট নিজের ভালো থাকার, মানে এটা পেলাম না। ভাবো আমি তোমাকে একটা কথা বলছি, বাবা আমার মনে হয়েছে যে আমাকে, যাই হোক আমি তো একটু ভালো কাজ করছি, আমাকে যদি কেউ 2টো ছবিতে নেন তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি ভেবেই নিয়েছি নেবে না কেউ, সেটাতেই আমি খুব শান্তিতে। না শান্তিতে না, ভেবে নিয়েছি হলে খুব ভালো, ওয়াও, না হলে হারানোর কিছু নেই। হারানোর কিছু নেই। আমি অন্য একটা অল্টারনেটিভ, আমি একটা ভালো কাজ করব, সেই কাজটা যে ভালো হবে না তোমায় কি গ্যারান্টি দিতে পারে? এই পজিটিভিটিটা কোথা থেকে পাবো? এটা পজিটিভিটি না, এটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে, সরি আমি ল্যাঙ্গুয়েজ, লাত খেতে 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 শক্ত করে দেয় না, মারা ছোটবেলায় চাপড় মারে না পড়াশোনা করার জন্য, তবে একটা পয়েন্টের পর তুমি নিজেই সিরিয়াস হয়ে যাও পড়াশোনাতে। তোমাকে কি বলছি, তুমি তো পড়াশোনায় খুবই ভালো। সো আমাদের মতন স্টুডেন্টদের মার খেতে হয়েছে,
কিন্তু একটা সময় বুঝেছি পড়াশোনাটা পাশ করার জন্য নয়, ডেভেলপমেন্টের জন্য Right. দরকার। এটা যেদিন তুমি বুঝে যাবে, তোমাকে আর কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না, ওটা অটোমেটিক ফ্লোতে চলে আসবে। একদম শেষের দিকে চলে আসছি। যারা ইন্ডাস্ট্রিতে আসতে চায়, স্বপ্ন দেখে যে আমিও একদিন কাঞ্চনা মৈত্র হব, বাবা আমার মতন কে আর হতে চায়? আহ, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তোমার তোমার যে ফ্যানেরা রয়েছে, দর্শক রয়েছে, তাদের উদ্দেশ্যে আলাদা করে কি বলবে? এইটুকুই বলবো যে আপনারা যে কাজটাকে ভালোবাসেন, সে কাজটা ভালোবাসাটা যেন খুব স্ট্রং হয়। শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য যেন, মানে আমার একটা অসাধারণ সুন্দর প্রেমিক হয়েছে, যার 6 প্যাক অ্যাব এবং তার একটা অসম্ভব ভালো একটা স্টাইলিশ বাইক হুম। আছে, এবং আমরা প্রচন্ড পার্টি করে ইনস্টাগ্রামে ছবি দিই। ভালোবাসাটা যেন এটা না হয়, ভালোবাসাটা যেন এটা হয় যে ছেলেটা ডিপ্রেশনে বাড়িতে পড়ে আছে দরজা বন্ধ করে, আমি গিয়ে কথা বলি, আমি গিয়ে তার সঙ্গে সেই ডিপ্রেশনে তার হাতে হাত রেখে কথা বলছি, শেয়ার করি। শেয়ার করি। ভালোবাসাটা যেন এইরকম হয়। বাহ, বাহ। আর ইন্ডাস্ট্রিতে অভিনেতা হয়ে আসতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। আপনি এসেও শিখতে পারেন, যদিও এখন খুব টাফ সিচুয়েশন জানো তো। তবে রেগুলার ধৈর্য রেখে শিখতে হবে, রেগুলার। মানে আমি যেমন এখন 20% জানি, ভাবো 20% তো বেশি বললাম, সত্যি কথা আমি বলছি। আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলছি, কোনো রকম মডেস্টি থেকে এত নয়। ডাউন টু না না না, ডাউন টু আর্থ নয়। এই এই জিনিসটা সত্যি, তুমি দেখো, তুমি যদি এক নাগাড়ে প্রচুর কাজ করো, তুমি নিজে বুঝবে তোমার কাজের একঘেয়েমি চলে আসছে। তখন একটা ব্রেক দরকার হয়, ব্রেক, একটা ওয়ার্কশপ দরকার হয়। আমার কতদিনের ইচ্ছা আমি নীরজ কবির কাছ থেকে ওয়ার্কশপ করব, আমার খুব ইচ্ছে, কিন্তু আমি পারছি না, আমার সিচুয়েশন সেটা অ্যালাউ করছে না। কারণ আমি জানি আমি যখনই ওনার কাছ থেকে ওয়ার্কশপটা করে আসব, ওনার যে সাহচর্যটা যেটা আমি পাবো, তাতে আমার মধ্যে আরো 5% অ্যাড হবে সাবকনসিয়াসলিও। Right. কিন্তু আমি যেটা করি, আমি ভালো ছবি দেখি, নাটক দেখি, আড্ডা মারি, ভালো কথা বলি, চেষ্টা করি, সেটা করতে হবে। আরেকটা কথা, আপনাকে সবাই অপমান করবে, সবাই ডিসকারেজ করবে, সবাই বলবে কিচ্ছু হবে না, এত কম্পিটিশন, কেন আসছিস, হ্যাঁ, আর এখন তুই রিলস বানা, অভিনয়টা শেখার কোনো দরকার নেই। এগুলো একদম কানে নেবেন না, ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকবেন। কারণ আমাকে যা লোকে অপমান করেছে আর আমাকে যা লোকে ডিসকারেজ করেছে, তারপরে যখন আমি কাজ পেয়েছি এবং আজকে তোমার পাশে বসে এখানে বড় বড় বাত মারতে পারছি, বড় বড় কথা বলছি, আর কিছু 500 লোক হলেও যখন শুনছে, তখন আমি যখন পেরেছি, এনারাও পারবেন। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ Thank you, thank কাঞ্চনাদি, you. আসার জন্য ভীষণ ভালো লাগলো। একটা ছোট্ট জিনিস বাকি রয়ে Rapid গেছে, fire? সেটা হচ্ছে, না এটা র্যাপিড ফায়ার তাই না, বলো। এটা হচ্ছে যে আমাদের অরুণিমার আড্ডায় না বলা কথারা হোক স্বাধীন আমরা বলি। তো আজকে সেই না বলা কথাগুলো তোমার জীবনের আমরা কিছু শুনলাম, পুরোটা হয়তো পারলাম না কারণ সময়ের পুরোটা আমি বলবো না কাউকে। তো এইটা না আমাদের একটা ছোট্ট ডায়েরি রয়েছে, হ্যাঁ, তোমার মতো করে তোমার মনের কথা যদি একটু লিখে দাও। এখন হ্যাঁ, যে কোনো যা খুশি হতে পারে, সেটা তুমি এঁকেও দিতে পারো, লিখতেও পারো, কোনো আঁকার গোলও আঁকতে পারি না, এত কোনো খারাপ। শব্দও হতে পারে, সেন্টেন্সও হতে পারে। কি লিখবো, এটা খুব ইন্টারেস্টিং, এটা কখনো মানে এটা কখনো সম্মুখীন হয়নি এরকম। ভালো কথা, খারাপ কথা, যেটাই তোমার মনে হয়েছে আজকে এসে। এই রে, আমার হাতের লেখা কতটা বুঝবে জানি না, তো আমি পড়েই শোনাচ্ছি। হ্যাঁ, একদম। ভালো থাকাটা একটা অভ্যেস, প্র্যাকটিস করুন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ কাঞ্চনাদি। থ্যাংক ইউ সো মাচ যে আমার এই বকবকানি, আমার কফি খাওয়ার পর যে আমি একটুখানি, আচ্ছা আর আরেকটা কথা, যে আমি এই আড্ডার আসরে বসার আগে প্রচুর কফি খেয়েছিলাম। যেমন মানুষ কিছু সাবস্টেন্সের পাল্লায় পড়লে ভুল বকে, আমি কিছু ভুল বকেছি, বহু মিথ্যেও বলেছি, সেটা নিজের মতন ছাঁকনি তো আপনাদের আছে, ছেঁকে নেবেন। অরুণিমা ছেঁকে নিয়েছে ইতিমধ্যে। কাঞ্চনাদিকে অল দ্য বেস্ট Thank you so আগামীর much. জন্য। থ্যাংক ইউ, আমাদের অরুণিমার আড্ডার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক আর থ্যাংক ইউ শুভেচ্ছা। সো মাচ এটা জিজ্ঞেস না করার জন্য। তোমার চরিত্রগুলো নিয়ে তুমি কিছু বলো, তুমি যে কাজগুলো করেছো, আমি তো খুব ভয় পাই।
খুব ভালো থেকো। থ্যাংক ইউ। তুমিও খুব ভালো থেকো, তোমার সঙ্গে আড্ডা মেরে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো অনেকদিন মাচ। বাদে এটা খুব, আবার বলছি, ইন্টারেস্টিং মানুষের সঙ্গে দেখা হলো থ্যাংক এবার। ইউ সো মাচ। আজকের মতো অরুণিমার আড্ডার এই এপিসোড শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন সময়, নতুন কোনো মানুষকে নিয়ে তার জীবনের গল্প, তার যাপনের গল্প শুনবো আমরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো নমস্কার।